আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৯৪ সালের ১৪ই ডিসেম্বর বুধবার সকাল ৬টায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ২৯ মিন্টু রোডের সরকারি বাসভবনে সকালে হাজির হল। সকাল ৭টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনা হলেন। ৮টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন। তারপর গেলেন রায়ের বাজার বধ্যভূমিতে। সেখানে পুষ্পমাল্য দেওয়ার পর শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তারপর মালিবাগে রেল ক্রসিং এ ভূঁইয়া ক্লিনিকে তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নকিব আহমেদ মন্নুকে দেখে জননেত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে দুপুর নাগাদ ফিরে এলেন। দুপুর ২:৩০টায় খাওয়ার টেবিলে একসঙ্গে খেতে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আক্ষেপ করে বললেন, দেখো, আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আমি হলাম সে আলোচনা সভার প্রধান অতিথি। আর মাত্র কয়েকদিন পরে আমি বিরোধী দলের নেত্রীর পদ থেকে পদত্যাগ করব। এটা আমার বিরোধী দলের নেত্রী হিসেবে শেষ প্রধান অতিথি হিসেবে যোগদান। তাছাড়া আমি ভাবি প্রধানমন্ত্রী, আবার আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সামনে রয়েছে খালেদা জিয়া হঠাও আন্দোলন। এই মুহূর্তে আমার গ্ল্যামার, আমার ভাবমূর্তি বৃদ্ধি করা কত জরুরি প্রয়োজন। আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে আমি যাব। এরা নিশ্চয়ই আমার উপর ফুল ছিটানোর কোনো আয়োজন করে নাই। এমনিতেই এরা আওয়ামী লীগ নেতারা আনকালচার। তার উপর এরা হলো ব্যবসায়ী। এদের মন বলতে কিছুই নাই। না বলে দিলে এরা কিছুই করে না। তুমি কি পারো বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে আমার উপর শিশু ও মেয়েদের দিয়ে ফুল ছিটাতে? আমি বললাম, নেত্রী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপর ফুল ছিটানো হবে। তখন বাজে ৩:৩০, আর আধা ঘন্টা পরে বঙ্গবন্ধু কন্যা বিজয় দিবসের মঞ্চে উঠবেন। এই সংক্ষিপ্ত সময় কোথায় পাবো শিশু, কোথায় পাবো মেয়েদের? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আবদার। অবশেষে তাড়াতাড়ি করে হাইকোর্ট মাজার থেকে ফুল কিনে নিজের স্ত্রী শিশু কন্যাদের দিয়ে তার ফুল ছিটানোর আবদার পূরণ করা হলো। বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস। এর আরও ৩ চাচাতো ভাই, অর্থাৎ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের আরেক ফুফাতো ভাই, ৩ ছেলে, নজিব আহমেদ নজিব, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ কানিজ। কানিজ মাঝে মাঝে পাগল হয়ে যেত, আর কানিজকে ভর্তি করা হতো বনানীতে অবস্থিত পাগলদের প্রাইভেট ক্লিনিকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ মিশনের চিফ প্রোটোকল অফিসার সে। মাদারীপুরের অখ্যাত অজপাড়া গায়ে এদের বাড়ি। ভাঙা টিনের ঘর। পূর্বপুরুষ ধরে এরা দরিদ্র। এদের বাবা, চাচা এবং দূর দূরান্তে পরের বাড়িতে লজিং থেকে অনেক কষ্ট করে যতটুকুই হোক লেখাপড়া করেছে। ঢাকায় চাল চুলা বলে কিছুই নেই। যেখানে রাত সেখানেই কাত। নিকট আত্মীয় বলতে সর্বসাকুল্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাস, আর যায় কোথায়? দল বলে এরে এসে উঠেই পড়ল শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার বাড়িতে থাকে, শেখ হাসিনার খাওয়া খায়, শেখ হাসিনার কাপড় পরে, শেখ হাসিনার দেয়া পয়সায় চলে। আর কি চাই? অল্প কিছুদিনের মধ্যে শেখ হাসিনার বে হিসেবে পয়সার বদৌলতে এদের ডজন ডজন প্যান্ট, ডজন ডজন শার্ট, ডজন ডজন জুতাও হয়ে গেল। এদের মধ্যে কেউ কেউ আবার শেখ হাসিনার বদৌলতে অনেক বিত্তশালীও হলো। এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম মনে করতো এবং চাইতো কেউ শেখ হাসিনাকে কোনো কিছু বলতে পারবে না, সে যেই হোক। হোক না সে দলীয় কেন্দ্রীয় নেতা অথবা সমাজের গণ্যমান্য কেউ, কিংবা কোনো বুদ্ধিজীবী, সে যেই হোক, কেউই শেখ হাসিনাকে কোনো সংবাদ বা কোনো তথ্য কিংবা কোনো কথা বলতে পারবে না। তার সেই সংবাদ বা কথা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, শেখ হাসিনাকে কেউ কিছু বলতে চাইলে আগে তাকে বলতে হবে, এবং সে যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনাকে বলবে, প্রয়োজন মনে না করলে বলবে না। আবার শেখ হাসিনার যদি কোনো নেতাকে বা কোনো মানুষকে কিংবা যে কাউকে কিছু বলার থাকে তাহলে বাহাউদ্দিন নাসিমকে বলতে হবে। বাহাউদ্দিন নাসিম যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনা সেই কথাটা অন্যকে বলবে, প্রয়োজন মনে না করলে বলবে না। বাহাউদ্দিন নাসিমের এই দুঃসাহস বা স্পর্ধা হয়েছে শেখ হাসিনার কারণে। বাহাউদ্দিন নাসিমের প্রতি শেখ হাসিনার কোনো দুর্বলতা না থাকলেও দুটি দুর্বলতা ছিল। তার একটি হলো অতিজির আদমজি কোর্টের পূর্ব পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখায় বাহাউদ্দিন নাসিমের নামে শেখ হাসিনার কয়েক কোটি টাকা রয়েছে। উল্লেখ্য, শিল্পপতি জহিরুদ্দিন হত্যার প্রধান আসামি চিটাগাংয়ের আখতারুজ্জামান বাবু এই ব্যাংকের চেয়ারম্যান। অপর দুর্বলতাটি হলো বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের ছেলে। এই বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে মাঝে মাঝে আক্ষেপ করতে করতে বলতো, এই বাড়িওয়ালি তো বেইমান, বেইমান তো করবই, ভুললে তো যাইবই, মনে তো রাখবেই না, কুত্তা পাইলা থুইয়া যাবগা, কুত্তারও হলবো না।
প্রায় বাহাউদ্দিন নাসিম এসব বলতো। বলতে বলতে একদিন বাহাউদ্দিন নাসিম ঠিকই দুটি কুকুরের বাচ্চা নিয়ে এসে পালতে শুরু করলো। ধানমন্ডি 5 নম্বর রোডের শেখ হাসিনার 54 নম্বর বাসায় কুকুরের বাচ্চা দুটি এখন অনেক বড় হয়েছে। এখন আর ওদের কুকুরের বাচ্চা বলা যাবে না, বলতে হবে কুকুর। বাহাউদ্দিন নাসিম এই ধরনের কথা এবং কাজ করবে নাই বা কেন? বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার বাড়িতেই থাকতো, আর ওই বাড়িতেই বাহাউদ্দিন নাসিমের পিতা ভাইয়েরা এলে আশ্চর্য চরিত্রের অধিকারী শেখ হাসিনা দারুণ দিকে কুকুরের মতো দূর দূর করে তাদের তাড়িয়ে দিতেন। 1994 সালের 28 ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। 29 মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি প্রথম এবং দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত এবং পরিত্যক্ত স্বামী বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চান। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডক্টর ওয়াজেদকে টাকা দেন। অবশ্যই এই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালে 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাকলিস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রী 29 মিন্টু রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেয়া ছিল। 94 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের বাড়িটি ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়ি থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, যা বর্তমানে গণভবন, সেখানে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি 16-17 বছরের জীবনে শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার 16-17 বার দেখাও পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্টু রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগত সকলের সাথে কুশলাদি বিনিময় করলেও স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে কোনো প্রকার কুশলাদি বিনিময় তো দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না। এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডক্টর ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানলো না, বুঝলো না এই ব্যক্তিটিকে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিক কাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটিবারের জন্য স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। শেখ হাসিনার দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতের ব্যথায় মাঝে মাঝে তিনি কাতরাতেন, এমনকি কেঁদে ফেলতেন। কাঁদতে কাঁদতে বলতেন, ময়না, এই বিশেষ জায়গাটা বেশি করে মালিশ করো। শয়তানের বাচ্চাটা আমাকে 1980 সাল থেকে এই জায়গায় মেরেছে, আজও সেই ব্যথায় আমি কাতরাই। ময়না আমার স্ত্রী, আর শয়তানের বাচ্চাটা ডক্টর ওয়াজেদ মিয়া। ময়নার প্রধান কাজ ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেহ মালিশ করা। প্রায় প্রতিদিন শেখ হাসিনার দেহ মালিশ করে ঘুম থেকে তোলা এবং ঘুমানোর আগে দেহ মালিশ করে তাকে ঘুম পাড়ানোই ছিল ময়নার প্রধান কাজ। এছাড়া ভিআইপি কেউ এলে তাকে এন্টারটেইনমেন্ট বা আপ্যায়ন করা, ভিআইপি ব্যক্তির সাথে প্রাথমিক আলাপ আলোচনা করে জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করা, টেলিফোন ধরা এবং টেলিফোনকারীকে প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়া এবং নেত্রীকে তা ইনফর্ম করা, বঙ্গবন্ধু কন্যার যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করা, তার শাড়ি পোশাক আশাক তৈরি এবং শেখ হাসিনাকে কাপড় চোপড় পোশাক পরিয়ে পরিপাটি করে বাইরের বিভিন্ন কর্মসূচিতে পাঠানো ইত্যাদি ছিল ময়নার প্রধান দায়িত্ব। এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে ছিল নেত্রীকে বাইরের প্রকৃত খবরাখবর জানানো। এসব করা ময়নার দায়িত্ব ছিল, কিন্তু চাকরি ছিল না। এসব করার জন্য ময়নাকে বেতন করে রাখা হয়নি। উপরন্ত ময়নাই জননেত্রী শেখ হাসিনাকে টাকা পয়সা, কাপড় চোপড়, জিনিসপত্র যাবতীয় কিছু সাধ্য অনুযায়ী দিত। ভোরে মেয়ে শেখ হাসিনাকে ঘুম থেকে তুলে
নাস্তা খাইয়ে তিনি যতক্ষণ ঘরে থাকতেন ততক্ষণই ময়নাকে কাছে থাকতে হতো। কোনো কোনো দিন শেখ হাসিনার বাসা থেকে ময়না নিজের বাসায় ফিরতে রাত 1-2টাও হতো। শেখ হাসিনা ময়নাকে ধরে কাঁদতে থাকতেন আর বলতে থাকতেন, জানো ময়না, শয়তানের বাচ্চা আমাকে দিনে 3বার মারতো, সকাল, দুপুর আর রাতে। এই 3 বেলা শয়তানের বাচ্চা আমাকে 3বার মারতো, মেরে মেরে আমার শরীর ঝাঁঝরা করে দিত। হারামির বাচ্চাটা দুপুরে এসে আমাকে মারবে, এই জন্য আমি একবেলা কম মার খাওয়ার জন্য জয় আর পুতুল 2 সন্তানকে নিয়ে দুপুরে পার্কে কাটিয়ে আসতাম। ওই ইবলিশটার মারের চোটে আমার দেহের কিছু নাই, সারা দেহে শুধু ব্যথা। বিয়ের পর থেকেই শয়তানের বাচ্চা আমাকে মারা শুরু করেছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন, এ কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম এবং ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল, আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নেই তার। শেখ হাসিনা তৎক্ষণাৎ চোখ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনা মেয়ে পুতুলকে নিজের বিয়ের প্রস্তাব দিল। কোনোরকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে সটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় পুতুল। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়িটারই আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবারও উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচরণ কোনোদিন ত্রুটি পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপর আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এমন আচরণ? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো? রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেবো না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখো না ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেবো, পারলে তুমি ঠেকাও। ডক্টর ওয়াজেদ নিয়ে বললেন, তোমার সাথে তো আমি ঠেকা ঠেকাইতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, এই বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকবো, কিন্তু রাজাকারের বংশে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না। শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও এলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে 3-4 মিনিটের জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারোর সঙ্গে কথা বললেন না, কেউ তার সঙ্গেও কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাবার ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে, বাহাউদ্দিন নাসিম তার সবকিছুই আমাদের কাছ থেকে নিয়েছে। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল। শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকে সুরে বলতে লাগলেন, সব যান, বের হন, কি পেয়েছেন, তামাশা পেয়েছেন, এখন এই জায়গা থেকে চলে যান, নাহলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলো। ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এসে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্যই আমি এই কথা বলেছি।
এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে। শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনোদিন তোমাদের ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলবো না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বলেন, ও তো পেটে থাকতেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার তিনি এসব কথা বলেছেন। 10 জানুয়ারি 1995 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে ফিরে আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সঙ্গে তার পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী। ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। গাড়ি চলছে। ড্রাইভার জালাল শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো, আপা, মেয়র হানি পেল না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করি নাই। শয়তানটা পাত্তাই দেয় না। 1,37,00,000 টাকা খরচ করে নিমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছো, সবই করেছো। কত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলে নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গিয়েছিল। সেখানে ছ্যাক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো, তখনই বেইমানটাকে নেওয়া উচিত ছিল না। কিন্তু কি যে হলো, কি মনে করে যে আবার নিলাম। শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারি নাই। বুঝলে কি আর এই কাম করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠে 1995 সালের জানুয়ারির প্রথম থেকে জোরসোর ভাবে লাগাতার আন্দোলন সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। পদযাত্রায় অংশ নেয়া 5-7 হাজার লোকের ঠিক মাঝখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশ্বের রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আসরের নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো, বঙ্গবন্ধু কন্যা এখন আসরের নামাজ পড়ছেন। ঘড়িতে তখন বাজে 3:15। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো থামো, এখন আসরের ওয়াক্তই হয় নাই, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপে বড় বড় জেনারেল ক্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ লোক জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় গোটা বিশেক মাইকে জননেত্রী শেখ হাসিনা নামাজ পড়ছেন বলে প্রচার করা হলো। অন্যের দিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে গিয়ে বাড্ডায় শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে শুরু হয়, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগে ভাগে শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলে নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার 5 নম্বর রোডের বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না।
তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন এই চাদরটা দিয়ে জিপটা ঘিরে রাখবো, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। এর 3 দিন পরে কাশপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায় ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষ ঘিরে দেখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে উঠে বললেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেইমানি করেছে, নিমখারামি করেছে। ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেইমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় এলে এই বেইমানদের শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। শেখ হাসিনা সারা দেশে লাগাতার 3 দিন হরতাল দিয়েছেন। দোকানপাট খুলবে না, অফিস আদালত কলকারখানা স্কুল কলেজ চলবে না, গাড়ির চাকা ঘুরবে না। আগামী 3 দিনের হরতালের ঘোষণা পাওয়ায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছে। হরতালের প্রথম দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়ির মাটির নিচের পানির ট্যাঙ্কি থেকে ছাদের উপরের ট্যাঙ্কিতে পানি তোলার মোটর নষ্ট হয়ে গেলে হরতালের দ্বিতীয় দিনে রাত 8টার সময় নবাবপুর থেকে সিরাজি নামের এক ঢাকাইয়া মোটর মেকানিক নিয়ে যাওয়া হয়। মোটর মেকানিক সিরাজি মোটর দেখে এটা ঠিক করতে 1 দিন সময় লাগবে এবং মোটরটা খুলে নিয়ে যেতে হবে জানালে তাকে মোটর খুলে নিয়ে যেতে অনুমতি দেওয়া হলো। মোটর মেকানিক সিরাজি আওয়ামী লীগের কড়া সমর্থক। সে শেখ হাসিনাকে একটু সালাম দিতে চাইল। বঙ্গবন্ধু কন্যা 2 দিন থেকে মোটর নষ্ট হওয়ার কারণে ঠিক মতো গোসল করেননি, তার উপর আজ সারাদিন নিচেই নামেননি। এই পরিস্থিতিতে সিরাজি শেখ হাসিনাকে সালাম দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিল। আবার মেকানিক সিরাজি কষ্ট করে পায়ে হেঁটে এখানে এসেছে। এসব চিন্তা ভাবনা করে শেখ হাসিনাকে বলা হলো, মোটর মেকানিক আওয়ামী লীগের একজন কর্মী, সে আপনাকে একটু সালাম দিয়ে যেতে চায়। জননেত্রী সালাম নিতে অস্বীকার করলে তাকে বলা হলো, আপনি সালাম নিলে মেকানিক তাড়াতাড়ি মোটর মেরামত করে দিবে। শেখ হাসিনা বললেন, ওর বাড়ি কোথায়? আমরা বললাম, ঢাকায়। সে বলল, ঢাকাইয়া কোট্টি? আমি বললাম, জি, খাস ঢাকাইয়া। শেখ হাসিনা বলল, ঠিক আছে, তোর তাহলে ভিআইপি রুমে নিয়ে আসো, আমি হ্যালো বলে দিই। মেকানিক সিরাজি এসে সালাম দিল। শেখ হাসিনা জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? সিরাজি বলল, নবাবপুরে। শেখ হাসিনা বললেন, বসেন। সিরাজি খুবই জড়তার সাথে জড়সড় হয়ে বসলো। নেত্রী জিজ্ঞেস করলেন, আওয়ামী লীগ করেন বুঝি? মেকানিক সিরাজি বলল, পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ করি। এরপর শেখ হাসিনা একটা মেয়র হানিফকে কথায় টেনে এনে বললেন, আমি ঢাকাইয়া হিসেবে হানিফকে মেয়র বানালাম, আর হানিফ মেয়র হয়ে আমার সাথে বেইমানি করলো। আপনারা হানিফকে ছাড়বেন না। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র বানিয়েছি, আর সেই হানিফ আমার সাথে নিমখারামি করে খালেদা জিয়ার আঁচলের তলে গিয়ে ঢুকেছে। প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, খালেদার কথা মতো আমার আন্দোলনে আসে না। বেইমান, নিমখারাম। আপনারা তৈরি হন, ওকে উচিত শিক্ষা দেবেন, ইত্যাদি বলতে বলতে এক পর্যায়ে মোটর মেকানিক সিরাজিকে আগামী নির্বাচনে হানিফের বিকল্প মেয়র প্রার্থী করে ফেললেন। তারপরও মেয়র হানিফের বিরুদ্ধে কথা বলা শেষ হলো না। প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেল, কিন্তু কথা শেষ হলো না। শেখ হাসিনার আগেই বলা ছিল যে কোনো লোকই আমার কাছে এলে কিছুক্ষণ পরে তোমরা নানা ধরনের কথা বলে তাকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাবে। শেখ হাসিনার এত রূপ গজায় নেই যে আমি ঘন্টার পর ঘন্টা একজনকে সামনে নিয়ে বসে থাকবো। আবার আমি নিজে তো কাউকে বলতে পারি না যে এখন যান, কাজেই আমার কাছে এর কেউ এলে তাকে তোমরা নানা কথা বলে উঠিয়ে নিয়ে যাবে। নেত্রীর এই কথা মনে করে মোটর মেকানিক সিরাজিকে বলা হলো, আপনি ওঠেন, নেত্রী রাতের খাওয়া খাবেন। সিরাজি উঠে দাঁড়ালো, কিন্তু শেখ হাসিনা কথা থামালেন না। সিরাজি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বসে পড়ল। দ্বিতীয়বার আবারও সিরাজিকে বলা হলো, আপনি ওঠেন, নেত্রী রাতের খাবার খাবেন। কিন্তু শেখ হাসিনা মেয়র হানিফের বিরুদ্ধে কথা বলা শেষ হলো না, তিনি বলতেই থাকলেন। মেকানিক সিরাজি উঠেও আবার বসে পড়ল। বঙ্গবন্ধু কন্যা মেয়র হানিফের বিরুদ্ধে মশগুল হয়ে কথা বলছেন। মিনিট 10 পর সিরাজিকে তৃতীয়বার বলা হলো, আপনি ওঠেন, নেত্রী ভাত খাবেন। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বলে উঠলেন, আমি খাইছি।